আচ্ছা, সো গতদিন আমরা যে পর্যন্ত করলাম সেটা হচ্ছিল যে আমাদের স্টেবিলিটি চেকগুলো আমরা শেষ করছিলাম। আজকে হচ্ছিল রিইনফোর্সমেন্ট ডিজাইনটা দেখি। রিইনফোর্সমেন্ট ডিজাইনটা আমরা তিনটা অংশের জন্য ভাগ করি। সেটা হচ্ছে হলো স্টেম ওয়াল যেটা আছে সেটার জন্য আমার কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে, হিল সাইডের জন্য কতটুকু লাগবে এবং টোয়ের জন্য কতটুকু লাগবে। এই তিনটা পোর্শন হচ্ছিল আমাদের ডিজাইন করতে হয়। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। তো প্রথমে হচ্ছে হলো আমাদের স্টেমের জন্য কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে সেটা চেক করি। তো রিইনফোর্সমেন্টের আগে আমরা আরেকটা জিনিসও চেক করে নিই সবসময়, যেটা হচ্ছে হলো এটা শেয়ারের জন্য এডিকুয়েট কিনা সেটা। তো এই ক্ষেত্রে আমি আবার জিনিসটাকে রিপিট করতেছি এখানে, যেহেতু আমরা এখন আরসিসি ডিজাইনে ঢুকতেছি। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করছি সেটা হলো স্ট্যাবিলিটি চেক। সেখানে আমরা একটা ফ্যাক্টর অফ সেফটি এনশিওর করছি, বাট আরসিসিতে ফ্যাক্টর অফ সেফটিটা এনশিওর করা হয় হচ্ছে হলো লোড ফ্যাক্টর দিয়ে, যে লোডটাকে আমরা ইনক্রিজ করে নেব। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এখানে এখন ফোর্সগুলাকে ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দেন হচ্ছে হলো মোমেন্ট বা শেয়ার এগুলো ক্যালকুলেট করব। তো তোমাদের যদি মনে থাকে আমাদের গত দিন এখানে হচ্ছিল 92.1 পিএসএফ এর মতো প্রেশার আসছিল, আর এখানে আসছিল হচ্ছিল 644 এর মতো, 644.7, শুধু এতটুকু অংশ। আর এটার সাথে আবার ওই সেই 92 যেটা আছে সেটাই থাকবে। আচ্ছা, এখন আমরা এইটার জন্য যদি, আচ্ছা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছে। মাঝখান দিয়ে একটু কেটে গেছিল, শুনতে পাচ্ছি আচ্ছা, আমি না। দেখে নেই যে মোবাইলের সাথে কানেক্ট আছে কিনা। আচ্ছা, সো আমাদের এখানে প্রেশার ছিল হচ্ছিল 92.1 পিএসএফ, আর হচ্ছিল নিচে 644.7 পিএসএফ। এটা হচ্ছিল আমাদের প্রেশার ছিল। আমরা যেহেতু আরসিসি ডিজাইন করতেছি, আমাদেরকে এই যে প্রেশারগুলো আছে এটাকে ফ্যাক্টর অফ সেফটি ধরে, যে আসলে একটু আমরা ফ্যাক্টর অফ সেফটি দিতে চাচ্ছি সেটা ধরার জন্য আমরা যেটা করি জেনারেলি আরসিসির জন্য লোডটাকে ইনক্রিজ করে নিই। সো লোড ইনক্রিজ করতে গেলে আমাদের যেটা করতে হয় যে একটা ফ্যাক্টর ইউজ করতে হয়। লাইভ লোডের জন্য 1.6 এবং ডেড লোডের জন্য জেনারেলি আমরা 1.2 করে থাকি। তো এটার জন্য এখন যদি আমি ক্যালকুলেট করি যে আমার লোড কত হবে H2, সো H2টাকে আমরা ফার্স্টে 1.6 একটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করলাম, তারপরে এই যে 92 যে গতকালকে আমরা যেটা বের করলাম যেটার এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেটা 92.1 ইন্টু হচ্ছে হলো টোটাল হাইট হচ্ছে হলো এখান থেকে এই পর্যন্ত আমাদের কত ফিট ছিল? এটা 19 ফিট, তাই না? 19 ফিট। 19 ফিট। এটা মনে হয় এটা একটু ভুল আছে, এটা আমি কারেকশন করে দিব আমাদের হিসেবে। সো এটা হচ্ছে 19 ফিট। তো এটা হচ্ছে H2 এর ভ্যালু। তাহলে H2 আমাদের আসতেছে তোমার 2.7 কিপ পার ফিটের মতো। আর আমরা যদি H1 চিন্তা করি, তাহলে H1 হচ্ছে এই যে 644.7 যে প্রেশারটা আছে, দ্যাটস মিন এই যে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন, এটার এরিয়া আন্ডার দ্য কার্ভ হবে। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 1.6 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সো 644.7 ইন্টু হচ্ছিল 19, তাহলে আমরা পাচ্ছি অ্যারাউন্ড 9.7 কিপ পার ফিট। এই যে দুইটা ফোর্স আসছে, এই ফোর্সগুলো হচ্ছে ফ্যাক্টর লোড। এই ফ্যাক্টর লোডের জন্য আমরা বেসিক্যালি আমাদের শেয়ার ডিজাইন এবং হচ্ছে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টের ডিজাইনটা করব। সো আমাদের ফার্স্টেই দেখতে হবে যে আমাদের শেয়ারের জন্য ক্রিটিক্যাল সেকশন কোনটা। তো শেয়ারের জন্য ক্রিটিক্যাল সেকশন আমরা ধরলাম যে এইখানে হবে, একদম বটমে। এটা কেন ধরলাম? ধরার একটাই কারণ যে এখানে ডিস্ট্রিবিউশনটা তোমরা দেখতে পাচ্ছ যে একটা ট্রায়াঙ্গুলার বা একটা রেক্টেঙ্গুলার। সো এটার ডিস্ট্রিবিউটেড লোড যদি চিন্তা করো, এটার যে শেয়ার ডায়াগ্রাম হবে, শেয়ার ডায়াগ্রাম হবে হচ্ছে প্যারাবোলিক। এটা হচ্ছে হলো লিনিয়ার। সো এটার যখন শেয়ার ডায়াগ্রাম ড্র করবা সেটা হবে প্যারাবোলিক। সো সেটা আমাদের জন্য আসলে বের করাটা কষ্টকর হ্যান্ড ক্যালকুলেশনে। সেই কারণে আমরা হচ্ছিল সিম্পলিসিটির জন্য চেকটা দিব হচ্ছিল বটমে, তার মানে ম্যাক্সিমাম যে শেয়ার আসে সেটার জন্য। তো ম্যাক্সিমাম শেয়ার যেটা হবে এইখানে
যে টোটাল ফোর্স কতটুকু কাজ করতেছে দুইটার সামেশন করলে আমি ম্যাক্সিমাম শেয়ারটা পেয়ে যাব। তো এই ক্ষেত্রে যেহেতু আমি সেকশন এটা ধরতেছি ক্রিটিক্যাল সেকশন, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশন। সো এই ক্রিটিক্যাল সেকশনে ফার্স্টে আমি ইফেক্টিভ ডেপথ ডিটা বের করি। সো ডি হচ্ছে হলো 18 মাইনাস 3, তাহলে 15 ইঞ্চির মতো। আর ভি ইউ যেটা এখানে যে টোটাল ফোর্স আসতেছে সেটা হবে H2 এবং হচ্ছে H1, এই দুইটার যোগফল। তাহলে এটাও আমাদের বের হয়ে গেল যে টোটাল শেয়ার কত। এখন আমাকে হচ্ছে হলো তোমরা বলো যে এখানে ক্যাপাসিটি যেটা সেটা আমি কিভাবে বের করব, অ্যালাউয়েবল যে ক্যাপাসিটি বা শেয়ার ক্যাপাসিটি সেটা কিভাবে বের করব, কোনটার ভ্যালু কত হবে। সো তোমাদের একটু রেসপন্স এখন প্রয়োজন। তোমরা সাইড থেকে দেখেই বলো, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝে বলো যে কোন ভ্যালুটা কেন আসছে। সো 2 ইন্টু হচ্ছে হলো 0.75 যেটা 5 রুট ওভার হচ্ছে হলো 4500। সো এই পর্যন্ত আমাদের মোটামুটি জানা আছে। ইন্টু বি ইন্টু ডি, বি কত হবে এটার জন্য? 12 ইঞ্চি। 12 ইঞ্চি কেন? ওই যে স্ট্রিপ হিসেবে ধরি যে আমরা, স্ট্রিপ হিসাবে চিন্তা করতেছি, তার মানে এখানে যে একটা 1 ফিটের স্ট্রিপ ধরতেছি আমরা মূলত ওইটার জন্য আসলে এটাকে ডিজাইন করতেছি। এইখানে আমাদের একটা 1 ফিটের স্ট্রিপ হবে, তাহলে এটা হচ্ছে হলো বি। ওই 1 ফিটের জন্য আমরা এখানে দিচ্ছি হলো 12 ইঞ্চি। আর ডি আমাদের যেটা আছে, ডি আমরা অলরেডি এখানে বের করে রাখছি যে ডি আমাদের কত হবে, এটা হবে 15। তো এটা সরি, এটা 15 হওয়ার কথা। এটা ক্যালকুলেশন মেবি ঠিকই আছে, আমি লিখতে ভুল করছি, তাহলে আমি কারেকশন করে দেব। সো এখানে আলটিমেটলি আসে কত আমি দেখি ক্যালকুলেশন ঠিক আছে কিনা। 2.75 4500 ইনটু 12 ইনটু 15, তাহলে এটা আসতেছে অ্যারাউন্ড হচ্ছিল তোমার 18.1 কিপ। এটাও ভুল আছে, এটা আমি কারেকশন করে দেবো ফাইনালি। আচ্ছা, তো এটা হচ্ছিল আমাদের 18 কিপ। তাহলে এখানে আমাদের অ্যাপ্লাইড ফোর্স হচ্ছিল 12 কিপ আর এখানে হচ্ছিল 18 কিপ। তাহলে আমাদের মোটামুটি এটা ওকে আছে, যে শেয়ার ক্যাপাসিটিতে ওকে আছে ডিমান্ড এবং ক্যাপাসিটি চেক করে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছিল রিইনফোর্সমেন্ট চেকটা। সো রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল সেকশন, জেনারেলি আমরা এইটাকেই ধরি, এটা হচ্ছিল আবার ক্রিটিক্যাল সেকশন ফর ফ্লেক্সার। সো ক্রিটিক্যাল সেকশন ফ্লেক্সার। আচ্ছা, তাহলে এখানে যখন ক্রিটিক্যাল সেকশন আমি বের করব যে এখানে মোমেন্ট কত, মোমেন্টটা আমরা কিভাবে বের করতে পারি বলো তো? আমাদের ফোর্স জানা আছে যে অ্যাপ্লাইড ফোর্স কতটুকু কাজ করতেছে, তাহলে মোমেন্টটা আমাকে একটু বলো একজন যে কিভাবে বের করা যায়। সো এই পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট ক্যান্টিলিভার হিসেবে কাজ করবে। স্যার স্টেম অংশকে স্যার দুইটা ভাগে ভাগ করে। দুইটা ভাগে ভাগ কেন করতে হবে? আমি মোমেন্টের ভ্যালু চাচ্ছি, তোমার কি ফোর্স জানা আছে না? জি স্যার। মানে দুইটা ফোর্স তো জানা আছে তাই না? জি তাহলে স্যার। আমরা যদি এই পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নিতে চাই তাহলে কি করব? প্রতিটা মোমেন্ট আর্ম বের করতে হবে যে কতটুকু মোমেন্ট আর্ম। তাহলে এই H2টা হচ্ছিল রেক্টেঙ্গুলার পোর্শনের জন্য, তাহলে এই জায়গার মোমেন্ট আর্ম কত হবে? 90 minus 2 19 ডিভাইডেড হচ্ছিল 2, আর এটা 19 ডিভাইডেড 19 minus by 3 হ্যাঁ 19/3। তো 9.7 যে ফোর্সটা এটার জন্য 19/3, আর যেটা 2.7 সেটার জন্য হচ্ছে হলো আমাদের 19/2। তাহলে আমাদের টোটাল মোমেন্ট কত হবে এখন বলো? স্যার এইগুলো সে কিপেনিয়া 2.7 নিছেন নাকি পাউন্ড হিসাব করবেন? কিপে নিলাম, ধরো আমরা 2 পয়েন্ট, আমরা কি ফিটে যেহেতু করতেছি এটা তো ইজিলি স্যার 1000 দিয়ে মুখে মুখে ভাগ দিতে পারবো। স্যার ইনটু হলো 19/2 এটা কি প্লাস হবে না প্লাস মাইনাস হবে? প্লাস। স্যার প্লাস হবে 19/3।
সো এটাই হচ্ছে আমাদের টোটাল মোমেন্ট। তাহলে টোটাল মোমেন্ট আমাদের আসছে হচ্ছে 87.1 কিউব ফিট পার ফিট। তো এটা হচ্ছে আমাদের স্টেমের যে সেকশনটা, ক্রিটিক্যাল সেকশন, সেটার মোমেন্ট। এখন আমাদের অ্যাজ ইউজুয়াল যে কাজটা করতে হয় যে এখানে স্টিল বের করতে হবে। তো স্টিলের জন্য আমরা জেনারেলি যেটা করি 1 ইঞ্চ হচ্ছে হলো কম্প্রেশন জোন এরিয়া ধরে ট্রায়াল দিয়ে বের করি যে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে। তো ট্রায়ালটা যদি আমরা দেই তাহলে আমাদের অ্যারাউন্ড 1.4 ইঞ্চি স্কোয়ার পার ফিট রিইনফোর্সমেন্ট প্রয়োজন হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখি যে মিনিমাম রিইনফোর্সমেন্ট কত। সো 200 বিডি বাই FY। তো এটা যদি ক্যালকুলেট করো, এখানে বি এবং ডি এর ভ্যালুটা আবার সেই একই রকমভাবে চিন্তা করতে হবে যে এখানে হচ্ছে হলো 1 ফিটের একটা স্ট্রিপ আমরা চিন্তা করতেছি, তার মানে বি ইকুয়াল টু হচ্ছে হলো 1 ফিট বা হচ্ছে হলো 12 ইঞ্চি। আর ডি ইকুয়াল টু আমরা এখানে অলরেডি অ্যাসিউম করে রাখছি যে আমাদের ডি আমরা 15 ইঞ্চি ধরবো এবং সেটা শেয়ারেও আমরা চেক করে আসছি। সেখান থেকে আসতেছে 0.6। তো এখান থেকে দেখতেই পাচ্ছ যে 1.4 ইঞ্চি স্কোয়ার পার ফিট অনেক বড়, সো এটাই কন্ট্রোল করবে আসলে। তো আমরা নাম্বার 7 যদি বার দিই তাহলে 5 ইঞ্চি পর পর দিতে পারবো। তো যেটা আগের দিনও বলছিলাম যে এটা যেহেতু একটা হিউজ কংক্রিট মাস, এখানে আমি শুধু ওয়ান ডিরেকশনাল একটা রড দিলে আসলে হবে না, আর পারপেন্ডিকুলার ডিরেকশনে আমরা হচ্ছে হলো কিছু রিইনফোর্সমেন্ট দিতে হবে। এখন এই রিইনফোর্সমেন্টটা কতটুকু দিবা, এই রিইনফোর্সমেন্টটা তুমি টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজের জন্য যেটা সেটাও দিতে পারো, অথবা মিনিমাম ফ্লেক্সারাল যেটা সেটাও দিতে পারো। সো আমি এখানে মিনিমাম ফ্লেক্সারাল যেহেতু আমার অলরেডি ক্যালকুলেট করাই আছে, সো আমি মিনিমাম ফ্লেক্সারালটা 0.66 যেটা সেটা যদি প্রোভাইড করতে চাই তাহলে আমি নাম্বার 5 বার দিলে 6 ইঞ্চ পর পর দিতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজের যে রিইনফোর্সমেন্টটা, এটা তোমাকে দিতে হবে। তো অনেক জায়গায় দেখবা যে তোমার শুধুমাত্র একটা ফেসে না, অনেক সময় দেখা যায় যে 2 ফেসেও দিতে হয়। তখন এই ক্ষেত্রেও তোমাকে মিনিমাম রিইনফোর্সমেন্ট যেটা আছে, এদিকে কোনো ফ্লেক্সারাল লোড আসবে না এই সাইড থেকে, তারপরে মানে মিনিমাম ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট দিয়ে অথবা টেম্পারেচার শ্রিঙ্কেজ। সো প্র্যাকটিক্যালি তোমরা এটাও অনেক জায়গায় দেখতে পাবো, বা তোমরা আগে কিছু রিটেনিং ওয়ালের যদি ড্রয়িং করে আসো 1-1 বা 1-2-তে, সেখানে হয়তো বা দেখছো যে এরকম রিইনফোর্সমেন্ট থাকে। সেটা আসলে প্র্যাকটিক্যালি তোমার যদি দেখো যে এটা ডেপথ অনেক বেশি, 18 ইঞ্চি এখানে মাত্র, সো অনেক বেশি থাকে, সেক্ষেত্রে তুমি ইচ্ছা করলে দিতে পারো মিনিমাম রিইনফোর্সমেন্ট। আচ্ছা, তো টেম্পারেচারটা তো স্যার আরো কমে যাবে 0.1 টু সামথিং, হ্যাঁ, মানে টেম্পারেচারটা তুমি যদি বের করতে চাও তাহলে 0018 সে 12 ইন্টু টি হচ্ছে হলো টোটাল আমাদের 18 ইঞ্চি। সো এটা যদি ক্যালকুলেট করো, হিসাব করি আমরা কত আসে, 0018 ইন্টু 12 ইন্টু 18 মানে 0.38 এর মতো লাগে। সো 0.4ই আমি ধরি, তাহলে এত ইঞ্চি স্কোয়ার পার ফিট। সো আমি সেই হিসাবে কত দিছি এখানে, স্যার 0.31 না আমি দিছি 60 0.6, আমি দিছি 0.6। সো আমি সেফ সাইডে আছি। আমি যদি মিনিমাম ফ্লেক্সারালও দেই তাহলে আমি সেফ সাইডে থাকবো, কারণ টেম্পারেচার শ্রিঙ্কেজটা অনেক কম চলে আসে। সো এখানে হচ্ছে হলো তোমার মেইন পারপাসটা টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ। আমি তুমি রিইনফোর্সমেন্ট এটাও দিতে পারো, বাট আমার যেহেতু এটা অলরেডি ক্যালকুলেট করা আছে, আমি যদি একটু বেশি দেই ইটস ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো এটা গেল হচ্ছিল আমাদের স্টেম ডিজাইনের ব্যাপারটা। এখন আমরা একটু মুভ করি হচ্ছিল যে আমাদের নেক্সট যেটা হিল এবং টো ডিজাইন। তো হিলের যে ডিজাইনটা, হিলের ডিজাইনটা আমি তোমাদের উপর একটু ছেড়ে দিতে যাচ্ছি। সো হিলের ডিজাইনের ক্ষেত্রে কি মনে আছে কি কি আমরা আসলে কনসিডার করি? এখানে আমি কিছু জিনিস দেওয়া নাই। লোডগুলো সব হ্যাঁ, মানে সারচার্জ লোড কনসিডার করব, এখান থেকে যে তোমার সয়েলের লোড সেটা, এবং এটার সেলফ ওয়েটটাকে কাউন্ট করব। আর নিচে আমাদের যে সয়েলের বেয়ারিং প্রেসার সেটাকে ইগনোর করব, নেগলেক্ট করব। আচ্ছা, তাহলে এখন দেখি যে আমাদের হিল সাইডটা হচ্ছিল এই পর্যন্ত বেস স্ল্যাবটা, এবং তার দৈর্ঘ্য হচ্ছিল প্রায় 6.25 ফিট। এখন আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি এখানে যে লোডগুলো কিভাবে আসতেছে। সো সারচার্জ লোড তোমাদের জন্য ছিল, সারচার্জ ছিল 300 PSF, ঠিক আছে।
সো এই 300 পিএসএফ লোড আছে, এখন এখানে তোমাকে প্রেসার কত ক্যালকুলেট করতে হবে। সো এটা বলো তো যে এটা কিভাবে আসলো, এখন নিজেরা একটু চিন্তা করে বলো। কি বলা যায় না? 300 পিএসএফ স্যার এই লোড ফ্যাক্টর দিয়ে গুণ করছে আর স্ট্রিপ দিয়ে সম্ভবত গুণ করছে স্যার 1 ফিট। 1 তারপর ফিট। সেটাকে তুমি জাস্ট নরমালি, তারপর হ্যাঁ সেটাকে তুমি নরমালি চিন্তা করো যে আমার এরকম একটা সারফেস আছে যেটার আমি টোটাল লোড বের করতে চাচ্ছি। সো পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে 1 ফিট, আর এটার উপর প্রেসার হচ্ছে হলো আমাদের 300, এটা আমি জানি। এখন আমার যেটা দরকার যে পার ফিটে, এই ডিরেকশনে পার ফিটে কতটুকু লোড দরকার সেটাকে আমি বের করতে যাচ্ছি। সো আমরা যেহেতু সবগুলা লোডকে আলটিমেটলি কেএসএফ এ নিতে যাচ্ছি, সো 1 দিয়ে আসলে মাল্টিপ্লাই করা লাগবে না। তুমি যেটা বলতে চাচ্ছিলে যে 1 দিয়ে মেবি মাল্টিপ্লাই করা হয়েছে, দরকার নেই, আমরা কেএসএফ এই রাখতে চাচ্ছি। সরি পিএসএফ আছে এখানে, সো আমরা কেএসএফ এ রাখতে চাচ্ছি। সো আমরা 300 পিএসএফ ইন্টু হচ্ছে 1.6, জাস্ট মাল্টিপ্লিকেশন করলাম, ডিভাইডেড 1000 করলাম, জাস্ট কিপ পার ফিটে নেওয়ার জন্য, ঠিক আছে? এটাই। তো কেএসএফ এ রাখলেও কোনো সমস্যা নাই, তুমি যদি মনে করো যে না আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটা ওকে আছে। সো আলটিমেটলি এটাকে কিপ পার ফিট বলতে পারো বা কেএসএফ ও বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে 300 ইন্টু হচ্ছিল এটা লোড ফ্যাক্টর 1.6, আর এই জায়গার যে সয়েলটা আছে, সয়েলের ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছিল 19 ফিটের একটা সয়েল আছে, তাহলে ভার্টিক্যাল প্রেসার কত হবে বলো, এখানে ক্যালকুলেট করতেছি আমরা। গামা এস স্যার হচ্ছে হাইট, আমাদের তারপরে সারচার্জ লোডটা আর এই লোড ফ্যাক্টরটা। সারচার্জ লোড কেন হবে, আমি শুধু সয়েলের জন্য এখানে প্রেসারটা চাচ্ছি, শুধু সয়েলের জন্য। স্যার সয়েলের ইউনিট, সরি স্যার। তাহলে আমাদের গামা এস ইন্টু হচ্ছিল এইচ ইন্টু হচ্ছিল 1.6, এটা হচ্ছিল প্রেসারটা। সো গামা এস হচ্ছিল 100, এইচ হচ্ছিল 19, আর এটা হচ্ছিল 1.6। সো আর ওদিকে 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করো আলটিমেটলি আমাদের 3.04 কিপ পার ফিট আসতেছে ডিভাইডেড 1000 করলে। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস গেল। এখন আমাদের ফাইনালি যেটা আসে যে এখানে একটা 2 ফিটের হিল যেটা আছে, এটার সেলফ ওয়েট আসবে। এটার সেলফ ওয়েট ক্যালকুলেট কিভাবে করব? হাইট ইনটু, তারপরে স্যার কংক্রিটের ইউনিটে 2 ফিট ইন্টু হচ্ছিল 150, এতটুকু হচ্ছিল তার সেলফ ওয়েট, মাল্টিপ্লাইড কত হচ্ছে, ডেড লোড 1. তার মানে এখানে একটা লোড ফ্যাক্টর, এটা হচ্ছিল লোড ফ্যাক্টর ফর হচ্ছিল ডেড লোড, ডেড লোডের জন্য এটা লোড ফ্যাক্টর, এটা ডিভাইডেড হচ্ছিল যদি 1000 করি তাহলে আমাদের আসছে 0.36। আচ্ছা, তাহলে এই যে লোডগুলো আছে, এই লোডগুলোর জন্য আসলে হিলটাকে ডিজাইন করতে হবে। আমরা এখন টোটাল যদি ভার্টিক্যাল লোড কতটুকু আসে সেটা ক্যালকুলেট করি। আমি আসলে এগুলো সব কেএসএফই রাখছি, কারণ আর কি ফিট পার ফিট আর কি, তো ওইটার থেকে আমার কাছে কেএসএফই লাগছে। তো তোমরা কনফিউজড হওয়ার কিছু নাই, এটা কি পার ফিটেও যা হবে কেএসএফ অ্যাকচুয়ালি একই ভ্যালুই হচ্ছে। তো এখানে 3.88 হচ্ছিল কেএসএফ। এই লোডের জন্য আমাদের হচ্ছিল এটা একটা ক্যান্টিলিভার ভাবে মুভ করবে। তো ক্যান্টিলিভার ভাবে যেহেতু মুভ করবে, এটাকে আমাদেরকে ডিজাইন করতে হবে এখন। তো এটার ক্ষেত্রে মোমেন্টের ভ্যালুটা কিরকম হতে পারে? 0.48 ইনটু হলো বেসিক্যালি এটা হবে হচ্ছিল QU_L² 2, তাহলে আচ্ছা 3.88 ইন্টু এল কত হবে? স্যার এল হলো 6 ফিট 3 ইঞ্চের হাফ, টোটাল লাগে 6.3 এর হাফ, মানে 6 ফিট 3 ইঞ্চের হাফ। 6.25 ফিট। হ্যাঁ, এটার হাফ হবে কেন? এটা তো ক্যান্টিলিভার না। একসাথে করে নিছেন স্যার টোটালটাই। না, তুমি যদি বুঝতে পারছো তোমার কনফিউশন কোথায়, তুমি যদি এইভাবে চিন্তা করো যে এটা একটা প্রেসার টোটালের রেজাল্টেন্ট ফোর্স নাও, তখন হাফ হবে। আমি তো প্রেসার হিসাবে রাখতেছি না,
টোটাল লেন্থ তুমি যেটা বলতে চাচ্ছ সেটা হলো এরকম যে QL ইনটু L আমি মাল্টিপ্লাই করে নিলাম যে এখানে টোটাল লোড কত, তখন ইনটু হচ্ছিল L/2 হবে, ঠিক আছে। সো এইভাবে যদি তুমি ক্যালকুলেট করো, তুমি যখন সরাসরি QL²/2 দিয়ে করতেছো তখন কিন্তু ওই যে L/2 তুমি অলরেডি এখানে কনসিডার করছো, ঠিক আছে। তখন আর তোমার এলটার ওইখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, তখন এল যেহেতু আমাদের 6.25 এটাই থাকবে, এটা স্কোয়ার ডিভাইডেড হচ্ছিল 2। সো কথাটা কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তুমি যদি ভেঙে করো যে এখানে টোটাল প্রেসার কত বা কিপ পার ফিটে কত, যে তোমার 3.66 সরি 3.88 বলছিলাম আর কি ইনটু, হ্যাঁ বুঝতে পারছি, তাহলে ইনটু এল দিতে হবে, তারপরে L/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তুমি যদি এইভাবে করো এটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে এখানে একটা এল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, আর যদি তুমি ফুটিংয়ে যেহেতু আমরা এভাবে করে আসছি, আমরা এই জন্য এইভাবেই রাখলাম আর কি জিনিসটা, যে QU/L²/2, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে মোমেন্টের ভ্যালু আসলো। সো তোমরা যে ওপিনিয়নগুলো দিচ্ছ সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে এটা করছি বলে এটাই করতে হবে এরকম না, তুমি যদি এইভাবে মোমেন্ট ক্যালকুলেট করতে চাও এটা অবশ্যই ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের হিলের মোমেন্টটা ক্যালকুলেট করা হয়ে গেল। তো এরপরে হচ্ছিল স্টিল ডিজাইনটা। তো এখানে আমরা কম্প্রেশন হচ্ছিল 1 ইঞ্চ ধরে ট্রায়াল দিলে আমাদের 0.8 এর মতো আসতেছে, যে কত ইঞ্চি স্কোয়ার লাগবে, 0.8 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তো আমরা মিনিমাম রিইনফোর্সমেন্ট হচ্ছিল 0.84, তাহলে মিনিমাম রিইনফোর্সমেন্টটাই গভর্ন করবে। তো আমরা যদি নাম্বার 6 রিইনফোর্সমেন্ট দিতে চাই তাহলে 6 ইঞ্চ সেন্টার বাই সেন্টার দিতে হবে। এখন এই রিইনফোর্সমেন্টটা আমরা আসলে কোথায় দিব সেটা আগে একটু বুঝতে হবে। কোথায় দিব রিইনফোর্সমেন্টটা? টপে। টপে, তার মানে এটা যেহেতু ক্যান্টিলিভার অ্যাকশনে যাচ্ছে আমার এই জায়গায় হচ্ছে রিইনফোর্সমেন্টটা লাগবে, তাহলে এই রিইনফোর্সমেন্টটা আমাকে দিতে হবে এইখানে। সো কত, নাম্বার 6 at the rate of 6 in center to center। এটাও গেল হচ্ছে যে আমাদের হিলের যে টপ বারটা আছে সেই টপ বার কিভাবে আমরা ডিজাইন করব। সো এরপরে আমাদের বাকি থাকে যেটা, সেটা হচ্ছে টোয়ে ডিজাইনটা। সো টোয়ে ডিজাইনের ক্ষেত্রে আমরা কোন ফোর্সগুলোকে নিব আগে সেটা কনফার্ম করতে হবে। সো টোয়ে ডিজাইনে আমাদের জেনারেলি এইখানে হচ্ছিল কিছুটা সয়েল থাকে, ঠিক আছে। তো এইখানের সয়েলটাকে আমরা কি করি, এই সয়েলটাকে হচ্ছিল আমরা এটাকে নেগলেক্ট করব। আর যেহেতু নিচ থেকে হিউজ পরিমাণ প্রেসার আসতেছে, আমরা এই যে প্রেসারটা এইটা এবং হচ্ছিল এই প্রেসারটা কাজ করতেছে। এখন সো এই যে সয়েলটাকে যে ইগনোর করলাম, এটা কি তোমাদের কাছে কি মনে হচ্ছে, আমরা কি ভালো করতেছি না খারাপ করতেছি? সয়েলটাকে ভালো করতেছি। কিভাবে ভালো করতেছে বলো? এটা তো স্যার লাইভ লোড হিসেবে থাকতে পারে না থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো জিনিসটা আমি আগেও তোমাদেরকে বুঝাইছি, আবারও বুঝাই যাতে কনসেপচুয়ালি ঠিক থাকো। সেটা হলো আমি জানি বেসিক্যালি লোড আসতেছে নিচ থেকে, অনেক প্রেশার আসবে, তার মানে P3 যদি আমি প্রতিটা লোডকে বলি যে দিক থেকে P3 লোড আসবে, উপর থেকে হচ্ছিল P1 আর P2 মাইনাস P1 মাইনাস P2। সো এটা হচ্ছিল ডিজাইন ফোর্স। ডিজাইন ফোর্স হচ্ছে হলো আমাদের এইটা। এখন ডিজাইন ফোর্সের ক্ষেত্রে দেখো যে P2 যেটা আছে এবং P1 এগুলো আসলে ডিজাইন ফোর্সটাকে রিডাকশন করতেছে, তার মানে এটাকে কমায় দিচ্ছি। এখন তুমি ধরলা সাপোজ P2 একটা ভ্যালু আছে, কিন্তু ইন প্র্যাকটিক্যাল কেসে যখন তুমি যাবা P2 অনেক সময় 0 হতে পারে। সো P2 0 হলে তোমার ডিজাইন ফোর্স কিন্তু আসলে বেড়ে যাচ্ছে। সো তুমি যদি P2 এর একটা নির্দিষ্ট ভ্যালু ধরে নাও এবং পরে দেখা যায় যে এটা 0, সো ডিজাইন ফোর্স যে এটা বেশি আসতেছে সেটার জন্য আসলে তুমি ডিজাইন করতেছো না, সো তোমার ডিজাইনটা সেফ হবে না। এই কারণে আমরা ধরে নেই যে এটার যদিও কোনো কন্ট্রিবিউশন থাকে সেটা এডিশনাল, সো এটাকে আমরা জেনারেলি 0 ধরেই নিব, তার মানে এটাকে নেগলেক্ট করে আসতেছি। আচ্ছা, তো এটার ক্যালকুলেশন আমরা লাস্ট যেবার দেখলাম আর একটা অঙ্ক তখনও দেখছিলাম যে একটু অনেক ছোট ছোট ক্যালকুলেশন আছে। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা যখন বলো। স্যার আমরা যখন পুটিং ডিজাইন করছি তখনও স্যার
মানে ক্যান্টিলিভার অংশটা জাস্ট নিছি, কিন্তু আমরা তো স্যার হিসাব করার সময়, হিসাব বলতে স্যার রড দেওয়ার সময় মানে পুটিং এর নিচে যে কলামটা মানে এক কথা কলাম থেকে স্যার নিচে কলামের নিচে তো স্যার আমরা রড দিতেছি। এই ক্ষেত্রে স্যার আমরা যে পুটিংটা মানে পুটিং এর লেন্থটা মানে হাফ যদি ধরি স্যার, লেন্থটা ধরে কাজ করি স্যার ফ্লেক্সারের সময়, তাহলে কি স্যার বেশিও কি হইতো না? জাস্ট খালি আমরা ক্যান্টিলিভার অংশটা থেকে স্যার এলটা হিসাব করছি, নাকি এটা শেয়ারের মতোই স্যার? মানে তোমার ক্রিটিক্যাল হিসাবটা পয়েন্টে হচ্ছিল যে আমি যদি লেন্থটাকে এইখান থেকে ধরতাম, ঠিক জি আছে, স্যার ডিরেক্ট সেটা হাফ তোমার, ধরে যদি নিতাম। হ্যাঁ, সো থিওরিটিক্যালি তুমি ওকে, থিওরিটিক্যালি তোমার লেন্থ যত বেশি হবে সেই ক্ষেত্রে তোমার কি বলবো মোমেন্টের ভ্যালু বেশি আসবে, এটা ঠিক আছে। কিন্তু যখন তুমি ফুটিং এর একটা ফুটিং যখন তুমি অ্যাকচুয়াল কেসে দেখবা, তো কেসে আসলে দেখা যায় যে ফ্লেক্সারাল ক্র্যাকগুলো এখানে ইনিশিয়েট করে এবং এখানেই ইল্ডিং হয় রিইনফোর্সমেন্টের। সো এই কারণে আসলে আমরা এইখানে নেওয়াটাই প্রেফার করি। এখন এইখানে নেওয়াটা আসলে ইউজুয়াল না, তুমি যেটা বলতেছো যে সেন্টারে, কারণ যে কোনো স্ট্রাকচারকে যখন ডিজাইন করা হয়, সো একটা হচ্ছে হলো থিওরিটিক্যাল ধারণা, যে থিওরি কি বলে, থিওরি বলতেছে যে এটার বিহেভিয়ার কেমন হবে, এটার বিহেভিয়ার থিওরি কীরকম বলে। তোমাদের কি মনে হয় আমাকে একটু বলো, যে আমি যদি এরকম একটা টি শেপের জিনিসকে নিচ থেকে প্রেসার দিই, তোমাদের কি ধারণা, মানে এটা ডিফরমেশন শেপটা কিরকম হবে? দুইটা ডিফরমেশন শেপটা হবে মানে এই দুইটা সাইডটা সাইড একটু উপর দিকে বাঁকা উঁচা আসতে হয়ে চেষ্টা যাবে, তাই করি। না? জি স্যার। ধরো এটার মধ্যে কোনো কানেকশন নাই, এটার মধ্যে কোনো কানেকশন নাই, তাহলে দেখো যে এরকম ইলাস্টিক একটা ফর্ম যদি আমি চিন্তা করি, তাহলে কি হবে, এরকম উঁচা হয়ে যাওয়ার কথা নয় জায়গাটা। কিন্তু প্র্যাকটিক্যালি আসলে কি এই জায়গাটাকে এইভাবে মুভ করে চলে আসতে পারে? কলাম কি ইলংগেটেড হবে? কলাম চাবে এই যে ফুটিং সমান এর পোর্শনটাকে, এটাকে তার নিজের জায়গায় ধরে রাখতে। সেই কারণে দেখা যাবে এটার বিহেভিয়ারটা এক্স্যাক্টলি এরকম না হয়ে এইটা এই জায়গা থেকে এটা মোটামুটি স্ট্রেট লাইনই থাকবে, তারপরে আবার এইভাবে মুভ করবে। তাই এই যে ডিফরমেশন শেপটা একটু চেঞ্জ আসতেছে, এই ডিফরমেশন জায়গাটা চেঞ্জের কারণ হচ্ছিল যে এইখানে যখনই জয়েন্ট চলে আসে, জয়েন্টগুলো অনেকটা রিজিড হিসাবে কাজ করে, ডিফর্মেবল বডি হিসাবে কাজ করতে চায় না। এই কারণে থিওরি থেকে প্র্যাকটিক্যালি বিহেভিয়ারটা একটু তোমার হচ্ছিল চেঞ্জ হয়। আমরা যখন যে কোনো একটা জিনিসকে চিন্তা করি যে তার স্ট্রাকচারাল বিহেভিয়ার কেমন হবে, আমরা চিন্তা করি যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ইনিশিয়ালি ফর সিম্পলিফিকেশন ফার্স্ট এইভাবে চিন্তা করি। কিন্তু রিয়েল কেসে এটা কিন্তু একটা ইউনিট হিসাবে কাজ করে, তখন কিন্তু আর এইভাবে সে সেপারেট হয়ে যেতে পারতেছে। সেই জায়গাটা একটা রিজিড জোন হিসাবে কাজ করে। এই কারণে দেখা যায় যে ক্র্যাকিংগুলো এইখানেই শুরু হয়। একদম ক্যান্টিলিভারের আমরা যে পার্টটা ধরি যে ফেসের এখানে আসলে ক্র্যাকিংগুলো শুরু হয়। তো সেই প্র্যাকটিক্যাল অবজারভেশন থেকেই আমরা হচ্ছিল যখন ডিজাইনে আসি, তখন আসলে চিন্তা করি যে প্র্যাকটিক্যালি কি হবে সেটার সাথে সঙ্গতি রেখে তারপরে হচ্ছিল ডিজাইনটা করি। ঠিক আছে, বাট থিওরিটিক্যালি তুমি ওকে, যদি আমরা সেন্টারে নিতাম আমাদের মুভমেন্টের ভ্যালু আরো বেশি হতো, আমরা আরো সেফ থাকতাম। কিন্তু প্র্যাকটিক্যালি যেহেতু এটা হচ্ছে না, সেই কারণে আমরা আসলে এখানে নিই। সো জি আমি কি স্যার। বুঝাতে পারছি জিনিসটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন টুয়ে ডিজাইনের ক্ষেত্রে যদি আসি, যে আমাদের প্রেসার ডিস্ট্রিবিউশন আমরা অলরেডি জানি যে এখানে 189, তারপরে এখানে হচ্ছে হলো 3423, এটা আমরা অলরেডি গতদিন বের করে আসছিলাম। এখন আমাদের শুধুমাত্র ইন্টারেস্ট হচ্ছে হলো এই জায়গাটুকু নিয়ে। সো এই জায়গাটুকু নিয়ে যদি ইন্টারেস্ট হয়, আমরা একটু ডিটেলসে দেখি যে প্রেসার চেঞ্জ পার ফিটে কত। তার মানে এটাকে একটা যদি ট্রায়াঙ্গুলার পার্ট চিন্তা করো যে পার ফিটে কতটুকু প্রেসার চেঞ্জ হচ্ছে, তাহলে কি হবে 3423 মাইনাস হচ্ছে হলো 189 ডিভাইডেড হচ্ছে হলো আমাদের টোটাল যে লেনটা আছে সেটা ছিল 11.5 ফিট, তাহলে ডিভাইডেড 11.5, এটা দিয়ে ডিভাইড করলে আমি কতটুকু চেঞ্জ আসতেছে পার ফিটে সেটা পেয়ে যাব। আচ্ছা, আর এই দিকের আমার হচ্ছিল টোটাল দৈর্ঘ্যটা হচ্ছিল 3.75 ফিট। সো এই 3.75 ফিট হচ্ছিল আমার টোটাল দৈর্ঘ্যটা। এখন এই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের শেয়ার চেক দিতে হবে এবং হচ্ছে হলো ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট। তো শেয়ারের জন্য আমরা যেটা করব যে
এই ফেস থেকে কলামের ওয়ালের যেটা স্টেম আর কি, স্টেমের ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে আমাদের শেয়ার কত সেটাকে বের করবো। যেহেতু আমাদের শেয়ারের ডায়াগ্রামে এখানে ফোর্সের ডায়াগ্রামে আছে, আমরা ইজিলি বের করতে পারবো এই ক্ষেত্রে শেয়ারের ভ্যালুটা কত। তো এখানে দেখো তো শেয়ারের ভ্যালু যদি বের করতে চাই, এই পয়েন্টের প্রেসার কত সেটা লাগবে। তাহলে এই পয়েন্টের প্রেসারটা কিভাবে বের করবো আমরা, তো বলতে পারবা কেউ আমাকে? আমি চাচ্ছি যে তোমরা ক্যালকুলেশনটা এখন একটু শেখো, আমি করে দিতে পারবো। তাহলে এই জায়গাটা যদি আমি স্ট্রেট লাইন আনি, এটা হচ্ছে 189.57, তাহলে এই জায়গার প্রেসারটা আমি যদি বের করতে চাই তাহলে 189 প্লাস সামথিং হবে বা হচ্ছে মাইনাস সামথিং হবে, তুমি যেভাবে আগাও আর কি। সো আমি এখানে দেখি যে প্রেসারটাকে কিভাবে এই কত এখানে 2860 এটা কিভাবে আসে। তো কিভাবে করবে এটা তোমার ইচ্ছা। যে এইখানে হচ্ছে 3423 এত পিএসএফ। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার -189. মাইনাস কত হবে? স্যার 189.57। আচ্ছা 189. এটা দিলে কি হবে, কতটুকু হবে এটা? এটা তো এই জিনিসটা পাচ্ছ তাই না, এটা তো এই ডিসটেন্সটা পাচ্ছ। বাই হলো স্যার আচ্ছা বাই টোটাল লেন্থ স্যার। না, এটা তো আমরা বের করে রাখলাম অলরেডি, যে প্রেসার চেঞ্জ পার ফিট কত সেটা বের করে রাখছি। আমার এখন দরকার হচ্ছে এই পয়েন্টের প্রেসারটা কত সেটা আমি বের করতে চাচ্ছি। ওটা বের করতে গেলে আমি যেটা করতে পারি যে 3423 এটা হচ্ছে এই জায়গার প্রেসার, পার ফিটে কতটুকু চেঞ্জ হয় সেটা আমি জানি না। 281 কি পার ফিট চেঞ্জ হচ্ছে কতটুকু, মাইনাস 281.17 ইন্টু কত ফিট। তাহলে আমাদের ডি হচ্ছে আমরা এখানে কত ধরবো দেখো, যে টোটাল হচ্ছিল 2 ফিট, তো 2 ফিট হচ্ছিল 24 ইঞ্চি। তাহলে 24 ইঞ্চি থেকে আমরা যদি 3 ইঞ্চি বাদ দিই তাহলে আমাদের ডি হবে 21 ইঞ্চি। তাহলে এই ডি যদি 21 ইঞ্চি ধরো তাহলে এখানের ডিস্টেন্সটা হচ্ছে 3.75 আর হচ্ছিল এখানে 21 ইঞ্চি মাইনাস করলে আমাদের আসে হচ্ছিল 2 ফিটের মতো। তাহলে এখানে 281.17 ইন্টু হচ্ছিল 2, এটা যদি করো তাহলে এটা আসার কথা। দেখো 281 ওইভাবে তো সিমিলার ট্রায়াঙ্গেলটা করা যেত না? এই তো বললাম যে তুমি অনেকভাবে করতে পারো, তুমি যেভাবে করো সেটাই ঠিক। আচ্ছা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে যদি করো সেটাও হবে। ধরো এখানে হচ্ছে কত 189 তাই না, তাহলে 189.57 প্লাস এদিক থেকে তখন আসবে পার ফিটে চেঞ্জ কত, এতটুকুর জন্য চেঞ্জ কত, তাহলে 281.57 ইন্টু তখন দূরত্ব হতো এই পুরাটা যে 11.5 মাইনাস হচ্ছে 2, একই ভ্যালু আসার কথা, তুমি যেভাবে করো কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা এই জায়গার প্রেসারটা বের করলাম যে 2860। আবার একইভাবে আমরা যদি 3.75 ফিটের যে প্রেসারটা সেটাকেও বের করে ফেলতে পারবো এটা থেকে। তাহলে তোমার 3423 মাইনাস হচ্ছে 3.75 ইন্টু হচ্ছে তোমার কত 281.17, এটা যদি ক্যালকুলেট করো তাহলে এই পয়েন্টের প্রেসারটা পেয়ে যাবো। আচ্ছা তাহলে প্রেসারগুলো আমরা জেনে ফেললাম যেগুলো আমাদের আসলে প্রয়োজন হবে ডিজাইন করতে গেলে। তো এখন আমরা দেখি যে আমাদের ভি ইউ কত, এখানে শেয়ার ফোর্স অ্যাকচুয়ালি কতটুকু কাজ করবে। তো আমরা যেটা আগে বললাম যে শেয়ার ফোর্স নিচ থেকে উপর দিকে একটা কাজ করবে এবং উপর থেকে নিচ দিকে একটা কাজ করবে। এটা হচ্ছে সেলফ ওয়েট। কার সেলফ ওয়েট? কংক্রিটের। তো কংক্রিটের সেলফ ওয়েটটা কিভাবে আসলো 300 পিএসএফ, কেউ বলতে পারবা? তোমরা কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার। কিভাবে আসলো? স্যার 2 into 150 2 into হচ্ছে 150। কনফিডেন্ট?
সো এটা হচ্ছিল কনক্রিটের ইউনিট ওয়েট, আর হচ্ছিল 2 ফিট হচ্ছিল তার ডেপথ, সেখান থেকে আসছিল 300 পিএসএফ। এখন আমাদেরকে হচ্ছিল এটাকে ক্যালকুলেট করতে হবে যে টোটাল শেয়ার কত। টোটাল শেয়ার কিভাবে বের করব? সো আমরা ডি ডিস্টেন্সে হচ্ছিল চিন্তা করতেছি, যেটা হচ্ছিল ক্রিটিক্যাল সেকশন ফর শেয়ার। তাহলে এই যে এই জায়গাটায় আমরা একটু প্রেসার ডিস্ট্রিবিউশনটা দেখি নিচ থেকে। তো নিচে এই প্রেসার ডিস্ট্রিবিউশনটা কাজ করতেছে, তার মানে এইটার যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ চিন্তা করি তাহলে হচ্ছে না আমি নিচ থেকে কতটুকু লোড কাজ করবে সেটা পাবো। এবং যেহেতু বাইরের থেকে আউটসাইড থেকে ফোর্স আসতেছে, এটা লাইভ লোড হিসাবে চিন্তা করব। তাহলে ফার্স্টে এই লোড ফ্যাক্টর হচ্ছিল 1.6 ইন্টু 3.4 কেএসএফ প্লাস হচ্ছিল 2.86 কেএসএফ। এই দুইটার এভারেজ হবে হচ্ছিল এখানে এভারেজ প্রেশার ইন্টু এখানে দূরত্ব হচ্ছিল 2 ফিট। সো এটা হচ্ছিল এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে আমি প্রেসার ডায়াগ্রামের যদি এরিয়া নেই, তাহলে আমি পাবো হচ্ছিল আমার ফোর্সটা। তাহলে এটা হচ্ছিল নিচ থেকে কতটুকু ফোর্স কাজ করতেছে। আচ্ছা, তারপর আমাকে মাইনাস করতে হবে হচ্ছিল যে উপর থেকে কনক্রিটের ফোর্স কতটুকু কাজ করে। সো কনক্রিটের যদি আমি চিন্তা করি 300 পিএসএফ এখানে 2 ফিট ডিস্টেন্সের উপর কাজ করতেছে, আর পারপেন্ডিকুলার সাইডে হচ্ছিল 1 ফিট। তাহলে 0.3 কেএসএফ ইন্টু হচ্ছিল 2। তাহলে এটা হচ্ছিল টোটাল লোড যেটা আমার কনক্রিটের জন্য আসবে। এখন এইটার ফ্যাক্টরটা কত হবে? সো তোমার এইখানে হচ্ছিল ফুল ক্যাপাসিটি তুমি আসলে বাদ দিতে পারবা না। এটা এসিআই গাইডলাইন যেটা বলে যে যখনই কোনো একটা ফোর্স বা ডেড লোড তোমার ডিজাইন লোডকে কমায় দেয়, তখন হচ্ছিল তুমি তার ফুল ক্যাপাসিটি বা ফুল লোডকে মাইনাস করতে পারবা না, 90% করতে হবে। দ্যাটস মিন 0.9 একটা ফ্যাক্টর ইউজ করতে হবে, যাতে কিছু লোড যদি সে চলেও মানে কাজ নাও করে তাহলে যাতে একদম মানে আনস্টেবল একটা স্ট্রাকচার না হয় বা আনসেফ না হয়। তাহলে এখানে ফ্যাক্টরটা হচ্ছিল 1.9। এটা হচ্ছিল ডেড লোডের ফ্যাক্টর। যখন পজিটিভ হয় এই জিনিসগুলো তখন 1.2 হয়, কিন্তু যখনই নেগেটিভ হবে তখনই 0.9 হবে। তো এটা সবসময় মাথায় রাখবা। আচ্ছা, তাহলে এখানে আমাদের ভি ইউ পাচ্ছি হচ্ছিল 9.5 কিপের মতো। আচ্ছা, তাহলে আমরা পরে হচ্ছিল 5 ইসি যেটা ক্যাপাসিটি, তাহলে 0.75 ইন্টু হচ্ছিল 2√4500 এফসি প্রাইমটা, আর হচ্ছে হলো 1 ফিটের স্ট্রিপের জন্য করতেছি 12 ইঞ্চি, আর আমাদের যেহেতু 21 ইঞ্চি হচ্ছিল ডি, সো 21/1000 হচ্ছিল ইউনিট কনভার্সনের জন্য। এখানে আসতেছে অ্যারাউন্ড 25 কিপের মতো। তো এটা আমাদের মোটামুটি ক্যাপাসিটি অনেক বেশি আছে, যার কারণে আমরা বলতে পারতেছি যে শেয়ারের জন্য এই টয় ডিজাইনটা ওকে আছে। এই যে ডেপথ আমরা প্রোভাইড করতেছি 2 ফিট এটা। আচ্ছা, সো এইখানে কারো যদি কোনো এখনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো, হেসিটেশনের কিছু নাই, বলো। কারণ এইখানে তোমরা আসলে ক্যালকুলেশনগুলো দেখতে পাচ্ছ, কিন্তু তোমাকে যখন মাথা থেকে নিজে করতে হবে একটু কষ্ট হবে। সো ওই জিনিসটা বোঝার চেষ্টা করো সবসময়। আচ্ছা, নেক্সট আমার যেটা কাজ করতে হবে সেটা হলো যে এখানে কতটুকু মোমেন্ট কাজ করবে। তো মোমেন্টের জন্য আমার ক্রিটিক্যাল সেকশন হচ্ছিল এটা, মানে কলামের বারবার কলাম বলতেছি, স্টেম ওয়াল যেটা আছে সেটার ফেজটা। সো এটা হচ্ছিল ক্রিটিক্যাল সেকশন ফর ফ্লেক্সার। তো এটার ক্ষেত্রে আমরা যদি এখন টোটাল মোমেন্ট বের করতে চাই, টোটাল মোমেন্টটাকে আমরা আসলে বের করার ক্ষেত্রে একটা কাজ করব, এই প্রেসার ডায়াগ্রামটাকে একটু ভেঙে নিব, একটা রেক্টেঙ্গুলার পার্ট নেব, একটা হচ্ছিল ট্রায়াঙ্গুলার পার্ট নেব, কারণ এখন আমাদের মোমেন্ট আর্ম লাগবে, শুধু এরিয়া হলে হবে না, মোমেন্ট আর্মও লাগবে। তো আমরা দেখি একটা একটা করে করার চেষ্টা করি। যে ফার্স্টে হচ্ছে হলো কোনটা করা হয়েছে এখানে দেখো আগে। স্যার ডিটা একটু আবার দেয়া দিবেন? কোনটা? এই যে বি ইউটা স্যার, জি স্যার, ভি জি ইউ স্যার, এটা? জি স্যার, জি স্যার, এটা যদি আবার ভি ইউটা হচ্ছে হলো তোমার, এটা তো ক্রিটিক্যাল সেকশন তাই না, ডি ডিস্টেন্স স্যার। ধরে।
আচ্ছা, তাহলে এটা কি তোমার প্রেসার ডায়াগ্রাম না? তোমার জি স্যার প্রেসারের পারি। ডায়াগ্রাম এটা। এখন এই প্রেসার ডায়াগ্রামের যদি এরিয়া তুমি ক্যালকুলেট করো, তাহলে তুমি আসলে পাবা যে টোটাল ফোর্স কতটুকু কাজ করতেছে। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে আমি করার চেষ্টা করছি। দেখো যে এখানে হচ্ছে হলো 2.86 এইখানের প্রেসার ডায়াগ্রামের কোঅর্ডিনেটটা, আর এখানে হচ্ছে 3.4। আমরা যদি এই দুইটার এভারেজ নেই, যে এভারেজ কত, তাহলে এভারেজ প্রেসার ইন্টু হচ্ছে হলো এরিয়া মাল্টিপ্লাই করলে আমি টোটাল ফোর্সটা পাবো। তো সেটাই করা হয়েছে, 3.4 2.86 ডিভাইডেড হচ্ছিল 2, তার মানে এটা ছিল এভারেজ প্রেসার। জি স্যার। এভারেজ প্রেসার ইন্টু হচ্ছিল, এটাকে ধরে নিতে পারো এরিয়া হিসাবে। তাহলে আমার নিচ থেকে কতটুকু ফোর্স কাজ করতেছে, আর এটা হচ্ছিল লোড ফ্যাক্টর। আচ্ছা, আর মাইনাস করবো হচ্ছিল কি, এইখানে যে প্রেসার কাজ করতেছে এটার কারণে কতটুকু ফোর্স কাজ করতেছে সেটা। তাহলে 300 পিএসএফ কাজ করতেছে 2 ফিটের উপরে, যেহেতু আমরা ডি দূরত্বে নিচ্ছি। সো এটা হচ্ছে হলো প্রেসার। এখানে যেহেতু ইউনিফর্ম প্রেসার, সো এটার আর এভারেজ করার কিছু নাই। এটা হচ্ছে হলো এরিয়া। তাহলে 0.3 ইন্টু 2 প্রেসার ইন্টু এরিয়া, আর মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হচ্ছিল 0.9, সেইভাবে আসছে। সো এখন ক্লিয়ার? যে মানে আমরা তো ডি ডিস্টেন্স নেই না, সুতরাং 2 না নিয়ে স্যার একটু কম নেওয়া উচিত ছিল না? 2 না নিয়ে বলতে মানে এটা 21 ইঞ্চ। জি স্যার, 21 ইঞ্চটা বাদ দেওয়ার টোটালটাই 2 ইঞ্চ। বুঝি নাই আপনার কথাটা। জি স্যার, ডি ইঞ্চের পরই 2 ইঞ্চ। জি স্যার, বুঝতে পারছি। মানে তোমার হচ্ছিল 3.75 থেকে যদি, মানে তো 3.75 হচ্ছিল টোটাল ডিস্টেন্স, তাই না? এটা থেকে যদি তুমি মাইনাস করো, যে 3.75 মাইনাস হচ্ছিল 21 ইঞ্চি, তাহলে স্যার তোমার আমি 2 ধরে ফিট নিতেছি আসে। টোটালটাই বুঝি 2 ফিট। না 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 না, টোটালটা 2 বুঝতে ফিট, পারছি। আমি 21 ইঞ্চি বাদ দিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এটার ক্ষেত্রে যেটা করব, যে এখানে আসলে মোমেন্ট আমরা ওইভাবে বের করতে পারতাম এভারেজ ধরে, কিন্তু ট্রাপিজয়েডের ক্ষেত্রে আমরা সরাসরি জানি না যে কিভাবে সেন্ট্রয়েড বের করে। এই কারণে আমরা হচ্ছিল দুইটা অংশে ভাগ করে নিলাম, একটা হচ্ছিল রেক্টেঙ্গেল পার্ট আর একটা হচ্ছিল তোমার ট্রায়াঙ্গেল পার্ট। সো প্রথম যে অংশটা করা আছে এটা হচ্ছে হলো ট্রায়াঙ্গেল পার্টটা। সো এখানে 3.4, এখানে হচ্ছিল 2.3। সো এই দুইটার ডিফারেন্স কত সেটা হচ্ছিল এই প্রেশারটা। তাহলে 3.4 মাইনাস হচ্ছিল 2.3, ঠিক আছে? এইটা হচ্ছিল এই ডিস্টেন্স যেটা সেটা। তো এটার আগে এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করো, তাহলে হাফ ইন্টু এই ডিস্টেন্স ইন্টু হচ্ছে হলো টোটাল 3.7 ফিট। তাহলে হাফ ইন্টু হচ্ছে হলো অর্ডিনেট যেটা ইন্টু 3.75, এটা হচ্ছে হলো প্রেশার ডায়াগ্রামের এরিয়া ইন্টু আমাদের হচ্ছে হলো এই পয়েন্টে মোমেন্ট নিতে হবে। তাহলে এইখান থেকে তার সেন্ট্রয়েডের ডিস্টেন্স। তো এখান থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স কিভাবে বের করব? 3.75 এর কত হবে, 1/3 না 2/3? এটা হচ্ছে তো স্যার বেস। একটা ট্রাপিজয়েড। না, আমি তো দুইটা নিচ্ছি ভাগে ভাগ শুধু, করে নিচ্ছি। আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি ফার্স্টে ট্রায়াঙ্গেলটা নিচ্ছি। তো সো তার স্যার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 2/3 হবে, যেহেতু এটা টিপ। সো 2/3 ইন্টু হচ্ছে 3.75, এটা গেল হচ্ছিল শুধু উপরে ট্রায়াঙ্গুলার পোর্শনটার জন্য আমার কতটুকু আসলো। এখন আমি যদি চিন্তা করি যে না, আমার নিচের এই প্রেশারটুকুর জন্য কতটুকু আসবে, সো সেইটাকে এখন ক্যালকুলেট করতে হবে। তো সেটার ক্ষেত্রে কি হবে, আমাদের প্রেশার তো সমান ইউনিফর্ম প্রেশার 2.3, তার মানে 2.3 ইউনিফর্ম প্রেশার ইন্টু এরিয়ার ক্ষেত্রে হচ্ছিল 3.75 মাল্টিপ্লাইড বাই ওই দিকে হচ্ছিল 1। তাহলে প্রেশার ইন্টু হচ্ছিল এরিয়া, এটা গেল ফোর্স। তারপরে আমাকে যেটা করতে হবে, এইটার সেন্টার থেকে এটার ফেস পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছিল মোমেন্ট আর্ম, এটা হবে হচ্ছিল 3.75 ডিভাইডেড 2। তাহলে 3.75 ডিভাইডেড 2, এইটা গেল হচ্ছিল নিচের যে অংশটা আছে এই দুইটা কম্পোনেন্টের জন্য টোটাল কতটুকু মোমেন্ট কাজ করতেছে সেটা, ঠিক আছে? তো এই মোমেন্টটাকে আমরা যেহেতু নিচ থেকে আসতেছে লাইভ লোড 1.6 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, আর উপর থেকে যে প্রেশারটা আসতেছে 300 পিএসএফ, এইটার জন্য আমরা আসলে মাইনাস করতে হবে। তো এটার জন্য দেখো যে
এটা একটা ক্যান্টিলিভার হিসাবে যদি আবারও ধরি, সেই কিউ ইউ এল স্কোয়ার বাই 2 এর মতো, তাহলে 0.3 ইন্টু এল স্কোয়ার, সো এল হচ্ছিল 3.75 ডিভাইডেড হচ্ছিল 2, তাহলে এটা হচ্ছিল টোটাল মোমেন্টের ভ্যালু, কতটুকু মোমেন্ট আসতেছে। এবং এটা যেহেতু মাইনাস করতে হচ্ছে আমাদের ডেড লোড, সেটাকে 0.9 দিয়ে মাল্টিপ্লাই করবো, এখান থেকে আসতেছে 32 কিউব ফিট পার ফিট। আর তোমরা যেভাবে বলতেছিলা যদি করো একই জিনিস আসবে, কোনো সমস্যা নাই। 0.3 ইন্টু আমার এখানে হচ্ছিল 3.75, এটা হচ্ছিল ফোর্স ইন্টু হচ্ছে হলো 3.75 ডিভাইডেড বাই 2, সেম জিনিসই দাঁড়ায়। সো তুমি যদি এইভাবেও করো ইটস ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে না আমাদের টোটাল মোমেন্ট। তারপর হচ্ছে না আমরা এখান থেকে এএস যেটা সেটা বের করলাম হচ্ছে 0.35 ইঞ্চি স্কোয়ার পার ফিট, অ্যাসিউমিং যে এ ইকুয়াল টু হচ্ছিল 1 ইঞ্চ ইনিশিয়ালি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এরিয়া বের করলাম। এখন মিনিমাম এরিয়াটার সাথে চেক দিলে আমাদের মোটামুটি শেষ। তাহলে মিনিমাম এরিয়া আমাদের ছিল হচ্ছে 0.84 ইঞ্চি স্কোয়ার পার ফিট, আর সেক্ষেত্রে যদি আমরা 0.6 চিন্তা করি, আমরা 6 ইঞ্চি পর পর রিইনফোর্সমেন্ট দিতে হবে। এবং রিইনফোর্সমেন্টটা কোথায় দিব, আমরা যেহেতু টোয়ে চিন্তা করতেছি এইভাবে আসলে বাঁকা হয়ে যাবে, তো নিচে যে রিইনফোর্সমেন্টটা এটা বেসিক্যালি টোয়ের জন্য আমরা দিব। আচ্ছা, ফাইনালি আমাদের উপরের রিইনফোর্সমেন্ট এবং নিচের এই রিইনফোর্সমেন্ট ডিজাইন করা শেষ। লাস্ট যে অংশটা বাকি থাকে সেটা হচ্ছে টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজের জন্য কত দিব। সো এই রিইনফোর্সমেন্টগুলো আমরা টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজের যেটা 0.0018, এটা যেহেতু একটা বিশাল একটা স্ল্যাবের মতো, আমরা এটা দিই। তো এই ক্ষেত্রে আমি গত দিনও তোমাদেরকে বলছিলাম যে তুমি এই টোটাল থিকনেস হচ্ছে হলো আমাদের 24 ইঞ্চি। সো 24 ইঞ্চিতে যদি এক লেয়ার রিইনফোর্সমেন্ট দাও নিচে, তাহলে ফর্মুলাটা দাঁড়ায় তো 0.0018 বি ইন্টু 24। সো আমরা যেটা করতে চাচ্ছি, আমরা 2 লেয়ারে দিতে চাচ্ছি, নিচেও দিব উপরেও দিব। এই কারণে আমরা ধরতেছি এটা 24 না হয় 12, যে 12 ইঞ্চির যদি একটা স্ল্যাব হতো সেটাতে কতটুকু লাগবে সেটা আমরা নিচের লেয়ারে দিব, আর বাকি 12 ইঞ্চিটা উপরের লেয়ারে দিব। সে কারণে আমি এখানে 24 ইঞ্চি না ধরে 12 ইঞ্চি ধরছি, 24/2। তো এখান থেকে দেখতেছি 0.26 ইঞ্চি স্কোয়ার পার ফিট আসে, তাহলে নাম্বার 4 আমরা হচ্ছে 9 ইঞ্চি পর পর দিব। তাহলে এটা নিচেও দিতে হবে উপরেও দিতে হবে টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট হিসাবে। আচ্ছা, ফাইনালি আরেকটা জিনিস আমাদের চেক করতে হয়, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। সো তোমরা ফর্মুলা এগুলো মোটামুটি সবই জানো, যে আমরা আসলে এখানে 6 নাম্বার বারটাই বেসিক্যালি ইউজ করছি এই রিইনফোর্সমেন্টগুলোর জন্য। 33 ইঞ্চি আসতেছে আমাদের। কেউ কি একজন ঘুমাচ্ছ নাকি তোমরা? যাই হোক, সো ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছে হলো 33 ইঞ্চ। সো আমরা যদি এখানে এমবেডমেন্ট লেন্থ দেখি যে অ্যাকচুয়ালি কতটুকু দিতে পারবো, সো অ্যাভেলেবল লেন্থ হচ্ছিল 3.75 ফিট। সো সেটা থেকে হচ্ছিল আমরা 3 ইঞ্চি মাইনাস করব, সো 42 ইঞ্চি আমরা দিতে পারতেছি। আর যদি হিল সাইডে চিন্তা করি, এই ক্ষেত্রেও আমাদের 6.25 ফিট ছিল, তার মানে 3 ইঞ্চি বাদ দিলে 72 ইঞ্চি, এটাও এলডির চেয়ে বড়। সো আমাদের যে ডিজাইনটা এটা মোটামুটি এডিকুয়েট আছে সব কিছুর জন্য। আচ্ছা স্যার, মেইন এনফোর্সমেন্টটা স্যার আমরা একটা লেয়ারের জন্য বাই করছিলাম না? কথাটা বুঝি নাই, এক লেয়ার বলতে? শুধুমাত্র নিচের লেয়ারটার জন্য বাই করছিলাম না? হ্যাঁ, আচ্ছা, নিচের বুঝতে পারছি লেয়ারের স্যার, জন্য এটা হচ্ছে হলো বুঝতে পারছি। টোয়ে ডিজাইন থেকে আসছে, আর এটা আসবে হচ্ছে হলো হিল ডিজাইন থেকে। এটা হলো কি বলে কম্বাইন যে ডিজাইনটা সেটার জন্য, আর কি সব রিইনফোর্সমেন্টই থাকবে। বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, তো ওটাকে তো So, স্যার পুরোটা জুড়ে এক্সটেন্ড করা হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে হিল ডিজাইনে এইখানে লাগতো, আমার শুধুমাত্র এইখানে লাগবে হিল ডিজাইনটা, কিন্তু এটা তো আর এখানে যে কেটে দিতে পারবো না, এটা দেখা যাবে পুরোটাই কন্টিনিউ করে যাব। আবার এখানে টুই ডিজাইনের জন্য মূলত লাগবে এখানে, পুরোটাই কন্টিনিউ করে যাব। আচ্ছা, সো এই হচ্ছিল তোমাদের রিটেনিং ওয়ালের মোটামুটি সিলেবাস। সো একই টাইপের অঙ্ক, কিন্তু দেখতেই পাচ্ছ যে এটার মধ্যে আসলে ক্যালকুলেশনগুলো অনেক ছোট ছোট ডিটেইল ক্যালকুলেশন। সো এটা হচ্ছিল নিজে হাতে প্র্যাকটিস না করলে তোমার জন্য ইজি হবে না, কারণ এখানে অনেক ছোট ছোট ক্যালকুলেশন আছে, সেগুলো মাথায় নিতে হবে তারপরে করতে হবে। ঠিক আছে। তো আমাদের রিটেনিং ওয়ালের সিলেবাস মোটামুটি এই পর্যন্তই। আমরা নেক্সট লাস্ট যে টপিকসটা আছে